আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু রিডিং টাইম ইউটিউব চ্যানেল। তো টাইমটা রিডিংয়ের হলেও আজকে কিন্তু আমি বই পড়বো না। আজকে আমার ইচ্ছা হচ্ছে তোমাদের সাথে একটু গল্প করবো। আজকে বছরের শেষ দিন, বছরের শেষ সকাল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। এখন ঠিক সকাল 6টা 14 মিনিট বাজে। তো আমি বেসিক্যালি 5টা থেকে 5:30টার মধ্যে উঠার চেষ্টা করি। দেন ফজরের প্রেয়ার করি। ফজরের প্রেয়ারের পরে এক কাপ চায়ের সাথে আমার পড়াশোনা শুরু হয়। তো আজকে আমি আমার রুটিনটাই বলি। একজন ভাইয়া কমেন্ট করেছিলেন অবশ্য, আপু আপনার রুটিনটা বলবেন। ভাইয়াকে আমি রিপ্লাই করেছিলাম। তো ভিডিও যখন মেক করছি, ভিডিওটিতেও আমার ডেইলি লাইফের রুটিনটা হালকা পাতলা শেয়ার করি, যদি আর কার কোনো কাজে লাগে। যদিও আমার সেইভাবে নির্দিষ্ট করে কোনো রুটিন নেই, তবুও বলছি। তো সকালে যখন পড়া শুরু করি, পড়তে পড়তে 9টা পর্যন্ত পড়ার পরে কখনো 9:30 বাজে। 9টা থেকে 10টার মধ্যে ট্রাই করি নাস্তা সেরে ফেলার। দেন আবার পড়া কন্টিনিউ করি। এরপর মোটামুটি 12টা পর্যন্ত পড়া হয়। দেন যখন জোহরের আজান দেয় তখন গোসলে যাই, গোসল থেকে বের হয়ে দেন নামাজ পড়ি জোহরে। এরপর লাঞ্চ সেরে ফেলি 2টা 2:30টার মধ্যে। তো আমার হচ্ছে বেসিক্যালি আমার উদ্বাসে এক্সাম থাকে হচ্ছে দুপুর 3টায়। তো যেদিন উদ্বাসে এক্সাম থাকে ওই দিন বেশ তাড়াহুড়ার মধ্যে দুপুরটা কাটি, লাঞ্চ শেষ করে তারপর হালকা একটু রেস্ট নিয়ে দেন রেডি হয়ে বের হয়ে যাওয়া লাগে বাসা থেকে। এরপর এক্সাম শেষে উদ্বাসে তো 1.5 ঘন্টা এক্সাম হয়। তো 1.5 ঘন্টা আস্তে আস্তে মোটামুটি 3:45টারও বেশি, 3:50-55, 4টার কাছাকাছি এরকম বাজে। আসলে আমার বাসা থেকে উদ্ভাসের এই শাখাটা অনেক কাছে, এর জন্য আমার অনেকটাই সুবিধা হয় যাতায়াতে। আর ওইভাবে আসলে যাতায়াতে সময় নষ্ট হয় না। দেন আমি বাসায় আসার পরে হাত মুখ ধুয়ে আসরে নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। এরপর এরপর আর তেমন ভারী কোনো পড়াশোনা করি না। টুকিটাকি কোনো কোশ্চেন অ্যানালাইসিস করি। দেন একটা মডেল টেস্ট বের করে এমসিকিউ জাস্ট দেখি, সলভ করার ট্রাই করি। আর খুব বেশি বোরিং লাগলে তখন ফোন হাতে নিয়ে একটু স্ক্রলিং করি ফোনে। আর ইদানিং তো যেহেতু তোমাদের সাথে আমার জার্নিটা শেয়ার করছি, তো প্রায় সময় বিকেলের পর থেকে ভিডিও বানানো হয়। তো এইভাবে মাগরিবের আজান দেয়, দেন মাগরিবের নামাজ পড়ি। দেন আলহামদুলিল্লাহ আবার পড়তে বসা। এইভাবে একটানা পড়তে পড়তে মোটামুটি যখন আবার 9টা 9:30 বাজে তখন রাতের খাবার খাই। রাতের খাবার খেয়ে আবার হয়তো ফোনে স্ক্রলিং করি বা অন্য যদি কোনো কাজ থাকে বাসা সেগুলো করি। তারপর আবার পড়তে বসি। এরপর ধরো পড়তে পড়তে কখনো 12টা বাজে, 1টা বাজে, 1:30টা বাজে। দেন ঘুমিয়ে যাই। ওইভাবে খুব একটা রাত জাগা হয় না। যেদিন মনে করি অনেক বেশি পড়ার প্রেশার, সেদিন হয়তো রাত জাগা হয়ে যায় মাঝে মাঝে, তাও খুব কম। যেহেতু সকালে উঠতে হয় এই জন্য রাত্রে এমনি ঘুম চলে আসে তাড়াতাড়ি। তো এইভাবেই আমার একটি দিনে শেষ হয়। তো আজকে যেহেতু বছরের শেষ দিন, ভাবলাম তোমাদের সাথে গল্প করি আর আমার রুটিনটাও বলি। তো এই কয়দিনে আমি তোমাদের বেশ সাড়া পেয়েছি আলহামদুলিল্লাহ। তোমরা আমাকে বেশ আপন করে নিয়েছো। আমি তোমাদেরই একজন সহপাঠী। মানুষ কিন্তু কোনো ভুল ত্রুটির ঊর্ধ্বে না। কাজে এই কয়দিনে আমার কোনো ব্যবহার বা কথায় তোমরা যদি কষ্ট পেয়ে থাকো আমাকে ক্ষমা করে দিও। যেহেতু নতুন একটি বছর শুরু হতে যাচ্ছে, নতুন উদ্যমে, নতুনভাবে, নতুন মানসিকতা নিয়ে একটি বছর শুরু করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। তোমাদেরও যদি ব্যক্তিগতভাবে কারো উপরে কোনো ক্ষোভ থেকে থাকে তাকেও ক্ষমা করে দেওয়ার চেষ্টা করবে। আমাদের কার আয়ু কতটুকু আমরা কেউই জানি না। এই যে দেখো, আজকে 31 ডিসেম্বর 2024 তোমাদের সাথে আমি এত কথা বলছি। আগামী 31 ডিসেম্বর 2025 আদৌ আমি বেঁচে থাকবো কিনা তাও আমি জানি না। এই যে দেখো, আমাদের যে কোটা আন্দোলন গেল, কোটা আন্দোলনে যারা শহীদ হলো তারা কিন্তু জানতো না যে পরের বছর তারা দেখতে পারবে না। 2024 তারা জানতো না যে 2025 সকাল তারা দেখতে পারবে না। মানুষের জীবন এতটা ক্ষণস্থায়ী, মানুষের জীবনের সীমারেখা যে এতটাই ছোট যা আমাদের কারো দ্বারাই আসলে অনুমান করা সম্ভব না। তাই আমার মনে হয় জীবনে আমাদের এতটুকু কাজ করা উচিত যতটুকু কাজ করলে আমাদের জানাজার সময় বা অন্য ধর্মের যে ভাই বোনেরা আছো শেষকৃত্যের সময় কেউ যেন আমাদের লাশের কাছে দাঁড়িয়ে ঘৃণা পোষণ না করে। জীবনে কারো উপকার করতে না পারলে আসলে কারো ক্ষতি করা উচিত না, কারণ পরপরে গিয়ে আমাদের সবারই হিসেব দিতে হবে। তো অনেক ভারী ভারী কথা বলে ফেললাম, আসলে একটু পড়াশোনার কথায় আসি। বিষয়টা হচ্ছে আজকে তো 31 ডিসেম্বর 2024 আমাদের এক্সাম হবে, মানে ঢাবি বি ইউনিটের এক্সাম 25 জানুয়ারি। হাতে ঠিক আর 24 দিন আছে। তো আগামী দিন থেকে যেহেতু নতুন একটি বছর শুরু হবে আর হাতেও 24 দিন আছে, তো আমাদের উচিত নতুন উদ্যমে সুন্দর করে পড়াশোনা শুরু করা, কারণ এতদিন কম বেশি সবাই ফাঁকি দিয়েছে। এখন আমি বিশ্বাস করি যারা এতদিন পড়াশোনা করেনি
এই 24 দিন যদি খুব সুন্দরভাবে কাজে লাগায়, তারাও কিছু না কিছু করতে পারবে ইনশাল্লাহ। আমি নিজেও এই কয়েকটা মাস বেশ ফাঁকিবাজি করেছি। এখন নিজের বেস্টটুকু দিয়ে ট্রাই করছি কামব্যাক করার। আল্লাহ যেন রহমত করে আমার উপর, দোয়া করবে সবাই। আসলে আমার টেবিলে সায়েন্সের বই দেখে অনেকেই জিজ্ঞেস করেছে আমি সায়েন্সে ছিলাম কিনা। হ্যাঁ, আমি সায়েন্সে ছিলাম। আর একটা কথা হচ্ছে, যেহেতু সায়েন্সে ছিলাম, সবার ফ্যামিলি দিয়ে একটা এক্সপেকটেশন থাকে যে আমার সন্তান ডাক্তার হবে অথবা ইঞ্জিনিয়ার হবে। তো সেরকম আমার ফ্যামিলি দিয়ে এরকম একটা এক্সপেকটেশন ছিল, কিন্তু আসলে আমার সবসময় ইচ্ছে ছিল অন্য একটা। সেটা এখন বলবো না ভিডিওতে, বলবো একদিন ইনশাল্লাহ। তো ফ্যামিলির অনেকটা বলতে গেলে ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে না, যদিও ফ্যামিলি সাপোর্ট করেছে কিন্তু অখুশি হয়ে সাপোর্ট করেছে। ফ্যামিলিকে অসন্তুষ্ট করে আমি বি ইউনিটের প্রিপারেশন নেওয়া শুরু করেছি। তো জানি না আমার ভাগ্যে কী আছে। সবাই আমার জন্য দোয়া করো, আমি আমার গোলে যেন পৌঁছাতে পারি। আর তোমাদের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে সবসময় না নিজেদের মন যেটা বলবে সেইটা করার চেষ্টা করবে। কারণ মনের বিরুদ্ধে গিয়ে জোর করে কোনো কিছুতে সাকসেস হওয়া যায় না। তবে আমি আদৌ সাকসেস হবো কিনা জানি না, তবে দিন শেষে এতটুকু মানসিক শান্তি আমার থাকবে যে আমি যেটা চেয়েছিলাম সেটা শুরু করার বা সেটা করার জন্য আমি পদক্ষেপ নিতে পেরেছিলাম। এই যে একটা মানসিক শান্তি, এটা আমার থাকবে। আমি হয়তো জীবনে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবো না, কিন্তু জীবনে যাই হই না কেন, অ্যাটলিস্ট এটা ভাববো যে না, আমার ইচ্ছেটাকে প্রাধান্য দিতে পেরেছি। আমি যদি মেডিকেল প্রিপারেশন নিতাম না, এন্ড অফ দ্য ডে আমার মনে কোথাও একটা আফসোস থেকে যেত, কিন্তু সেই আফসোসের জায়গায় আমি কখনোই থাকতে চাই না। এই জন্যই এই পদক্ষেপটা নেওয়া। তবে হ্যাঁ, জীবনে সৃষ্টিকর্তার কাছে এটাই চাই, জীবনে আমি যেখানে যে অবধি গিয়েই পৌঁছাই না কেন, অ্যাটলিস্ট আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয়, আর দেশের জন্য যেন অনেস্টলি কিছু করতে পারি। আমরা সবাই যদি ডিসঅনেস্ট হয়ে যাই, তাহলে দেশটা কীভাবে চলবে? দেশ থেকে তো অনেস্টি জিনিসটাই হারিয়ে যাবে। সবাই দোয়া করো আমার জন্য। আর সবাইও বছরের শেষ দিনের সাথে সাথে সকল অসততা, খারাপ চিন্তাভাবনা, যত নেগেটিভ জিনিস আছে সেগুলো বিদায় দিয়ে দাও। একটা জিনিস ভাবো, এই যে বাংলাদেশের মতো দেশ, বাংলাদেশ খুব একটা যে উন্নত দেশের কাতারে পড়ে তা কিন্তু না। কাজেই তুমি যতটাই মানে নিজের স্বার্থকেন্দ্রিক যতটাই উন্নতি করবে, এন্ড অফ দ্য ডে তুমি যখন বাংলাদেশের বাইরে যাবে, তোমাকে কিন্তু বাংলাদেশের পরিচয়টাই দিতে হবে। আর নিজেকে এইভাবেই উপস্থাপন করতে হবে যে বাংলাদেশ থেকে এসেছি, বাইরের দেশে তো সবাই কম বেশি জানে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ। তো কাজে তুমি যতই উন্নতি করো না কেন, তুমি কিন্তু বাংলাদেশি, এটা তোমার বুঝতে হবে। তো নিজের ব্যক্তিকেন্দ্রিক উন্নতি যত হবে, মানে অসৎ উপায় অবলম্বন করে, তত কিন্তু আমাদের যে দেশে অবনতি হবে। কাজে আমার মনে হয় সবার আগে আমাদের দেশটাকে গুরুত্ব দেওয়া উচিত। কারণ আমরা যদি আমাদের দেশের উন্নতি করতে পারি, আমরা যদি দেশের বাইরে কোথাও যাই, আর আমাদের নিজেদের আর্থিক অবস্থা যদি খুব খারাপও থাকে, মানবতার জীবনযাপন করলেও ঠিকই বাইরের দেশের মানুষ বলবে ওই যে দেখো বাংলাদেশে এসেছে, বাংলাদেশ থেকে এসেছে। বিষয়টা কতটা গর্বের ভেবে দেখো। অবশ্য আমি এত কথা বলছি, জানি না আমি দেশের জন্য কতটুকু কী করতে পারবো। সবাই দোয়া করো আমার জন্য, আল্লাহ যেন সবাইকে দেশপ্রেমিক হওয়ার তৌফিক দান করে। আর সবাই অবশ্যই খুব সুন্দরভাবে পড়াশোনা করো, আমার জন্য দোয়া করো। আমিও একটা কামব্যাক করার চেষ্টা করছি। মাঝে অনেকদিন বেশ ফাঁকিবাজি করে পড়াশোনায় বেশ পিছিয়ে গেছি, এখন তার খেসারত দিতে হচ্ছে বলতে গেলে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা আর বড় করবো না, আমি এখন একটু পর পড়তে বসবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।